টেলিগ্রাম, যেটা টেলিগ্রামেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। অবজেক্টিভ করতে যখন অসুবিধা হবে সেটাই পাঠিয়ে দিবেন। জয়েন করে না ক্লাসে ওই কিছুক্ষণ আগে যেটা বলছিলেন এখানে সার্ভিস নাই। 12-14টা ম্যাডাম বুঝতে পারছি। যখন অসুবিধা হবে তখনই পাঠিয়ে দিবেন। আমি কি এরকম করছি যে পারবো না বলতে এরকম বলছি? হ্যাঁ, সমস্যা নেই, আপনি পেজেও দিতে পারেন। হ্যাঁ, 1MCOR, এখানে কিছু ক্লাসও থাকবে, দেখতে পারেন। মাঝে মধ্যে লাইভ ক্লাস হয়, দেখতে পারেন। যখন দেখা হবে না তারপরেও আপনাদের মানে যে কোনো অসুবিধা আপনি বলবেন। আর আর টপিক ওয়াইজ কোনো, যেমন নাম্বার সিস্টেম, সফটওয়্যার, এগুলো নিয়ে কোনো টপিকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আমার একটু ম্যাথ গুলো করতে গেলে সমস্যা হয়। বাইনারির? জি স্যার। এমনি দশমিক থেকে বাইনারি করতে পারেন তো, না? জি স্যার, পারি তো সবই, কিন্তু ফাটাফাটা করে করতে পারি। আচ্ছা আচ্ছা, এরকম তাহলে একটু প্র্যাকটিস করি। আপনি তো একা আছেন, আপনারা একাই পড়াবো। আজকে তো সলভ ক্লাস, সবার হয়তো বা লাগবে না, যার লাগবে সে ক্লাস করবে। এই যে ধরেন 30, এটা দশমিক সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই তো? জি স্যার। এমনিতে আমরা 30 টাকা কি কি দিয়ে দিই? 20 টাকা আর 10 টাকা, তাই না? জি স্যার। তো বাইনারিতে দিব আমরা এইগুলা, যে এক টাকাকে ডাবল করলে 2 টাকা হয়, 2 কে ডাবল করলে 4, এরকম করে। 4-এর পরে তাহলে কত হবে? 8, তারপর 16, তারপর 32, এরপর 64, 128, হ্যাঁ, 256, 512, এরকম হবে। ঠিক আছে, ডাবল হবে। 512-র পরে কত হবে তাহলে? 1000। তো এখান থেকে দেখেন তো কোনটা কোনটা যোগ করলে 30 টাকা হয়। ষোলো, 8, 4, 2। ভেরি গুড। 16, 8, 4, 2, 16, 8, 24, 4, 28, 2, 30। যেটা যেটা নিবেন সেটা 1, তাহলে এটা নিবেন, তাই না? ইয়েস, 1 1 1 1, আর এটা নিব না, এই জন্য এটা 0। এটা হচ্ছে 30-এর সমকক্ষ বাইনারি, তাই তো? আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে 55-এর বাইনারি কত, 55-এর বাইনারি কত, তাহলে দেখেন তো কোনটা কোনটা নিবেন। বত্রিশ, 16, 8 আর 1। 32, 16, 8, না, 16, 48 আর 1 না, 32, 16, 4, 2, 1। হ্যাঁ, তাহলে এখানে হবে 1 1 0 1 1 1, রাইট? জি স্যার। আচ্ছা, এই যে পারতেছেন। এখন যদি আপনাকে বলা হয় 122-এর বাইনারি কত হবে? 122-এর বাইনারি তাহলে 64 নিতে পারি, 32 হলো যাই হোক, ক্যালকুলেশন করলে পারবো। তো এখন কি ইজি লাগতেছে?
জি স্যার 64 32 16 8 আর 2 5 বছর। তাহলে বড়গুলা যেটা করবেন, এই যে একটা নিয়ম, এটা একটু মাথায় রাখবেন। নিয়মটা কি, যে 16 এইটার পরের সবগুলোর যোগফল এই 16 থেকে 1 কম হবে। তার মানে 16 পজিশনের পরের সবগুলোর যোগফল 16 থেকে 1 কম। তাহলে 16 থেকে 1 কম মানে কত? 15 15। দেখেন বাকি সবগুলো যোগ করলেও আলাদা আলাদা করে কত হবে? 15 15 হবে। তাহলে যোগ না করে আমরা কি করব, এটার পরের সবগুলো যোগফল 1 কম হবে। তাহলে 32-এর পরের সবগুলো যোগফল, 33 ভেরি গুড। তাহলে 64-এর পরের সবগুলো যোগফল, 63 আচ্ছা। আবার 128-এর পরের সবগুলো যোগফল, 127 ভেরি গুড। তাহলে এইগুলো সবগুলো যদি আমরা 1 1 করি, তাহলে কতর বাইনারি পাওয়া গেল? 127 আমাদের দরকার কত? 128 128 না 122? ও 122 হ্যাঁ, তাহলে কত বেশি হয়েছে বলেন তো? 5 5। ভেরি গুড। তাহলে 5 এখান থেকে বিয়োগ করে দেন, এই যে 4 আর 1 5, এটাই উত্তর। ওকে, তাহলে বড় সংখ্যা হলেও এটা কিন্তু খুব ইজি, অর্থাৎ 10 সেকেন্ডে করা যাবে। বুঝতে পারছি? জি স্যার পারবেন। এখন তাহলে আপনি একটা করেন তো, বলবো? জি স্যার 505 করেন। 505। এমডি রাইহান কবির, কি অবস্থা ভাই? এই তো ভালো। বলেন কি সমস্যা? আজকে তো প্রবলেম সলভ। আজকের পরে আর আপনাদের সাথে আমার দেখা হবে না আর কি। স্যার 6টা 1000 6টা 1, 3টা 0 কত বলছিলাম? 505 505। তাহলে কোথা থেকে নেওয়া শুরু করছেন? 256 হ্যাঁ, তাহলে 256 সবগুলো নিলে কত হবে? এই যে 6টা 1 সামনে আর লাস্টে 3টা 0 না, সবগুলো 1 হলে কত হবে বলেন তো? 511 না? হুম, তাহলে 505 আর 11 পার্থক্য কত? 6। 6 বেশি হয়েছে না? তাহলে লাস্টেরটা 1 হ্যাঁ, তাহলে ভুল হইলো কেন বলেন? আপনার কি দিয়ে জরিমানা নিব? আর হবে না। এটা উত্তর। ওকে, তো আরেকটা করেন দেখি। 1009। এই আপনাদের প্রবলেম গুলো বলেন। এখন এই জয় আর প্রবলেম সলভ করতেছি, আপনাদের প্রবলেম বললে আপনাদেরটা সলভ করব। আর যদি মনে করেন যে এটাও প্রবলেম, তাহলে ওর সাথে করেন। আর যদি প্রোগ্রামিং ওই ক্লাসটা করেছিলেন আপনি? না না, এখন পুরা ক্লাস তো অসুবিধা। এখন সফটওয়্যারের কোন পার্টটা বলেন, কোনটা অসুবিধা? আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে সফটওয়্যারের পার্টটা, তাই তো? এপাশে লিখে রাখি, আপনাকে ওএস পড়ায় দেবো, ওএস অপারেটিং সিস্টেম। স্যার আমারটা হয়েছে। বলেন। 6টা 1 3টা 0 লাস্টে 1 3টা 0 6টা 1 3টা 0 লাস্টে 1
আচ্ছা, তাহলে 14, 14 আর 9 23। গুড, ভেরি গুড, হয়েছে। ঠিক আছে। অন্যগুলা, এটা তো আপনি দেখলেন ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এটা পারবেন? একটা দেখায় দিই। হ্যাঁ, এরকম যদি বাইনারি থাকে এখান থেকে দশমিক কিভাবে হবে, এটার উপরে ওই মানটা বসায় দিবেন। হ্যাঁ, মানটা মনে আছে? 1 2 4 8, ওইটা 1 2 4 8 16, এভাবে বসায় শূন্য পজিশনটা কেটে দিয়ে বাকিটা যোগ করে দিবেন। তাহলে 16 8 4 20 22 আর 1 23। এটা হলো সিনিয়র অফিসারে এই কোশ্চেনটা আসা। হ্যাঁ, যে তোর বাইনারির দশমিক কত হবে, এটা সিনিয়র অফিসারে, সর্বশেষ সিনিয়র অফিসারে কম্বাইন আসা। তাহলে এটাও সহজ আছে। হ্যাঁ, একটা আপনারা ট্রাই করতে পারেন যে এইটার দশমিক কত হবে, সবাই চেষ্টা করেন। এই আরেকজন আসছে, সুজয় দাস। কত? 285। রায়ন সাহেব করছেন? স্যার, 231। এবার ভুল হলে কিন্তু বিকাশে জরিমানা দিতে হবে। না, 231 যৌথ বলে। তাহলে আমি একটু করে দেখি। তাহলে এই সবগুলো না লিখলেও চলবে, এটা 1 2 4 8 16 এই দুটো লিখলেই হবে। এটা 32 64 128, তাই না? 128 থেকে সবগুলো যোগ করলে পরেরটা থেকে 1 কম, তার মানে এই পাশে আছে 256, এটা থেকে 1 কম হবে, তার মানে 255। 255 থেকে 16 আর 8 24 বিয়োগ দিলে হয়ে যাবে। হ্যাঁ, সরি, বাংলা ইংরেজি হয়ে গেছে। তাহলে 1 3 2 বুঝছে? তাহলে দেখেন তো আপনার চেয়ে আরো কম সময় হলো না এটা? জি স্যার, আমি তো যোগ করছি। হ্যাঁ, যোগ করতে হবে না, আগের মতো করেই এটা করা যাবে। কি আরো তো অনেকে আসছে। নিউ, নিউ কে ভাই? নিউ, স্যার আমি আপনার নাম কই? স্যার ডাক নাম নিয়ে তো তাই নিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে সলভ ক্লাসে আছি। হ্যাঁ, যার যেটা সমস্যা সেটা নিয়ে আলোচনা করতেছি। স্যার একটা কথা ছিল, এখানে অনেক সময় পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থাকলে কিভাবে করব? আচ্ছা আচ্ছা, পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট থাকলে কিভাবে করবেন তাই তো। যদিও এখনো চাকরির পরীক্ষায় কোনো পয়েন্ট দিয়ে প্রশ্ন হয়নি, ঠিক আছে, তারপরেও আপনাকে বলি। এই যে 1 2 4 এটা তো বুঝতে পারছি, তাই না?
এটা হচ্ছে 2 এর পাওয়ার 0, এটা 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, এভাবে। এটা যদি পয়েন্ট হয় এই পাশে হবে 2 এর পাওয়ার 1 এরকম। আচ্ছা মাইনাস তো এটার ভ্যালু 1/2, 1/4, 1/8, এরপরে কত হবে? 16। ওই যে 2, 4, 8, 16 এভাবেই তো যাচ্ছে নিচের দিকে। 2, 4, 8 এই যে এই কোশ্চেনটা 46 এ আসছিল। হ্যাঁ, এই ধারাটা দিয়ে বলছে ওর পরেরটা কি হবে, তো পারবেন। হ্যাঁ, তো তাহলে এটা আর একটু ভাঙিয়ে লিখি। এটা কি 0.5, এটা কি 0.25, এটা কি হবে 0.125। ওকে, আর এইটাতে এভাবে আছে। এখন আপনারে বলা হলো যে 12.75 বাইনারি কত, তাই তো? জি স্যার। তো এখান থেকে 12 নিয়ে নেন, 8, 4, 12, এই যে এটা হয়ে গেল 12 বাইনারি হয়ে গেছে, তাই না? 12 না, 8, 4, 12, 12 বাইনারি। তাহলে অলরেডি আমরা পারছি। এখন আমাদের পয়েন্ট, এই পয়েন্টের পরে 75। তাহলে দেখেন এখানে 50 আর 25 কত হয়? 75। তাহলে এই দুটো গণন, তাহলে এটা উত্তর হচ্ছে এটা। এখন ক্লিয়ার? ও আচ্ছা, হ্যাঁ স্যার, ইনভার্স দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনাকে বলে যে 12.125, পারবেন না? জি স্যার, আপনি যত সহজ করে করে দেন না স্যার, অবিশ্বাস এই অন্তত এইটার ক্ষেত্রে এত বড় বড় মেথডে করতে হয় আর আপনি এত ইজি ভাবে করান। তো এই জন্য ওই আমার অনেক সময় গবেষণা করা লাগছে, তো এই জন্য আপনি সহজে পেয়ে যাচ্ছেন। মানে আপনার কাজ আমি করে দিলাম আর কি। স্যার এই ক্ষেত্রে তো এখন নাম্বার সিস্টেমের অন্যান্য কোনো পদ্ধতি কি দেখার দরকার আছে? অক্টাল, হেক্সা, এই জয়া বলেন। জি স্যার, একটা করে দেখাইবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অক্টাল এটা হচ্ছে 3 বিট করে হয়, 3 বিটস। আর হেক্সাটা 4 বিটস হয়। বিট মানে কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। এইটি আর বিআই, এই দুইটা অংশ নিয়ে বিট নামকরণ করা হয়েছে। আর বিট বলতে আমরা কি বুঝি? 0 and 1। এটা অফিসারে আসা, কম্বাইন্ড অফিসারে বিট মিনস, তাহলে 0 and 1। তাহলে অক্টালে বললে 3 বিট করে হবে, আর হেক্সা বললে 4 বিট করে হবে। এটা দিয়ে আমরা পারবো। হ্যাঁ, ধরেন 45, এটা দশমিক সংখ্যা, এটার বাইনারি, এটার অক্টাল, এটার হেক্সা, একবারে সবগুলো বের করব। তো প্রথমে 45 এই সংখ্যাটাকে বাইনারিতে নিব। তাহলে 45 কি বাইনারিতে নেওয়া যাবে না যাবে না? যাবে স্যার। তো করে ফেলেন তো একটু কুইক। 45 এর বাইনারি কত হবে? আপনাদের বলেছিলাম মনে হয় যে কম্পিউটারের কোনো সমস্যা হলে আজকের পর তো আপনাদের সাথে আর দেখা হবে না, সেক্ষেত্রে আমার বইটা আপনারা দেখতে পারেন। আমি যেভাবে পড়াই ওভাবে লেখা। বইটা কেউ পড়ছেন? না স্যার। হ্যাঁ, সময় সুযোগ পেলে ওইটা কালেক্ট করে পড়তে পারেন। লাস্ট ব্যাংকগুলোতে 10-এ 10 মার্কই কমন আছে, মানে একবার 100%, 10-এ 9টাও না। স্যার আপনার বইটার নাম কি ছিল? এই যে এটা অনেক ছোট বই, অনেক ছোট মানে 280 পেজ। হ্যাঁ, স্যার বাইনারি মানে হচ্ছে 101101।
কেটে দিয়ে দিয়ে করাইলাম, ওভাবেই আমার বইয়ে লেখা আছে। এই যে আপনাদেরকে কেটে দিয়ে দিয়ে শিখাইলাম না, এই যে এভাবে কাটা আছে, দেখেন এভাবে কাটা আছে, যে কোথায় 1 হবে কোথায় 0 হবে এরকম করে, যাতে আপনার মানে অসুবিধা না হয়। এই পাশে দেখেন এইগুলা ওভাবে কেটে দেওয়া আছে, ওই যে ধারাটা। হ্যাঁ, জি স্যার। লাস্ট বইটার নাম কি স্যার বোঝা গেল না? ও এই যে এটার 1 মাসে বিসিএস অর ব্যাংক কম্পিউটার রিভিউ, এটা। হ্যাঁ, আপনি এই Okay, sir. এইটা কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, এই পেজ থেকে অর্ডার দিতে পারেন, ডেলিভারি চার্জ ফ্রি। বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি। আর পেজ খুঁজে না পাইলে আমারে হোয়াটসঅ্যাপে বলতে পারেন, আমি ফরওয়ার্ড করে দেব। স্যার আপনি প্রাইস কত রাখছেন? এটা 280 টাকা এখন। এটার প্রথম প্রাইস ছিল 310 টাকা। লাস্ট 46 বিসিএস এ কমন ছিল 15-তে 15। আরসির পরীক্ষায় ছিল আপনার 11টা। ম্যাডাম, বইয়ের নাম ওই যে 1MCOR লিখে সার্চ দিলে চলে আসবে। 1 মাসে বিসিএস অর ব্যাংক কম্পিউটার রিভিউ, 1 মান্থ কম্পিউটার রিভিউ, বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে পেজের লিঙ্ক দেওয়া যাবে, ওইখানে যে দেখবেন প্রত্যেকটা ছবি তুলে তুলে দেওয়া আছে আর কি। অনেকে মনে হয় আলাল টালাল পড়েন না, আলালের বই আছে কারো কাছে? না স্যার। না ওই বইটা হচ্ছে 531 পেজের। এটা হচ্ছে এই যে এটা এই সাইজের। হ্যাঁ, এটা ডাবল সাইজ। এই ডাবল সাইজ হচ্ছে এই যে আপনারা শীট পড়েন এই সাইজের বই আলালের, এটা হচ্ছে 531 পেজ। আর এটার এই যে অর্ধেক, মানে এটার সাইজের অর্ধেক, এই পাশে আরেকটা সাইজ। তাহলে আলালের বইয়ের পেজ সংখ্যা কত দাঁড়াবে? ডাবল হবে না? এটা 2 গুণ হবে, তাই না? তার মানে 1062। তো আমার বইয়ের ফন্ট সাইজ হচ্ছে 12 আর এটার হচ্ছে 11, তাহলে পেজ আরো বাড়বে, প্রায় 1300 পেজের মতো হবে। তাহলে এতগুলো পড়ে 10 মার্কের জন্য, তো লাস্ট পরীক্ষাগুলোতে ওরা 8টা পর্যন্ত দেখাইছে, 10-এ 8। তো আমার 10-এ 10 আছে, আবার পেজ সংখ্যা মাত্র 280। এই হচ্ছে পার্থক্য, আর কিছু পার্থক্য নাই। তাহলে একটা স্টুডেন্ট যদি শুধু আইসিটিতেই 1062 পেজ পড়ে 10 মার্কের জন্য, তাহলে অন্যান্য সকল সাবজেক্ট মিলে কত হাজার পেজ পড়তে হবে? মিনিমাম 10,000 স্যার। এতগুলা মাথায় থাকবে? থাকবে না। হ্যাঁ, এইটাই তো শেষ ক্লাস, তো তাই আপনাদেরকে একটু মানে যোগ বিয়োগ করে বুঝাই দিলাম। আর ওই পেজে দেওয়া আছে সবগুলো ছবি তুলে তুলে দেওয়া আছে, যেটা আলাল বা অন্যান্য MP3 এরা দেয় নেই। ওরা খালি বলে দিছে অগ্রদূতের মতো অমুক পেজ থেকে এটা কমন, অমুক পেজ থেকে কমন, কিন্তু ওই পেজ বাইর করে দেখবেন ওই জায়গায় ওই পেজের ওই জায়গায় ইনফরমেশন নাই। লাস্ট আরসির পরীক্ষা দিয়েছিলেন? আরসির পরীক্ষা না স্যার। পরীক্ষা না দিলে আপনাদের বুঝাবো কেমনে?
লাস্ট আরসির পরীক্ষায় আপনাদেরকে পড়াইছি, যেভাবে পড়াইছি ওইভাবেই এখানে ছিল। আগের ক্লাসগুলো করেছেন কিনা জানি না। এই যে দেখেন ছোট্ট একটা বক্স, বড় বক্স না, এই কোথায় জানো, এই যে এই পাশে দেখেন, এটা দেখছেন এই বক্সটা, এইটুকু, এইখান থেকে তিনটা আসছে। একটা আসছে ইউআরএল এর পূর্ণরূপ, দেখেন ইউআরএল এর পূর্ণরূপ কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর একটা আসছে www এর ইনভেন্টর কে, দেখেন আবার বোল্ড করা আছে, স্টিম বার্নার্সলি ইনভেন্টরে বোল্ড করা আছে না, আবার ইউআরএল এর পূর্ণরূপ বোল্ড করা আছে না, আবার এখান থেকে ফেসবুকে দেখেন ফেসবুক কি বোল্ড করা আছে না। এখান থেকে তিনটা আসছে, মানে 10টার মধ্যে তিনটা ওইটুকু থেকে। তো যাই হোক, এটা মিলায় দেখেন হয়েছে কিনা। হ্যাঁ, আমি আবার একটু বলতেছি। 45-এর জন্য আমরা কত নিব, 32 আর 8 40, 44 আর 1 45, আর এইগুলো কি হবে 0। দেখেন তো মিলছে ম্যাডাম? জি স্যার। না হইলে খবর ছিল। আচ্ছা, তাহলে এই যে বাইনারিটা হলো, এখন আমরা মনোযোগ দিব অক্টালে। অক্টাল হলো কয় বিট? 3 বিট। 3 বিট, বিট মানে কি 0 1। এই যে বাইনারির 3টা করে হবে, তাহলে এখানে 3টা আমরা আবার এইটার সংখ্যাটা আবার লিখলাম। এখন আসেন আমরা 3টা করে ভাগ করে নিই। এই যে 1 2 3 1 2 3। যদি কোনো গ্রুপে একটু কম থাকে তাহলে একটা 0 দিয়ে নেবেন, ঠিক আছে? এখানে যেহেতু 6টাই আছে সমস্যা নাই। তো এটার মানগুলা 1 2 4, আবার 1 2 4 প্রথম থেকে হবে। তো এখানে 0 গুলা কাটা, তাহলে এখানে 4 আর 1 5, এখানে 4 আর 1 5, তাহলে এখানে আনসার কত? 5। এখন আমরা হেক্সা যাব। হেক্সাতে কয় বিট করে হয়? 4 বিট। তাহলে আমরা সেম বাইনারিটা আবার লিখে ফেলি, লিখে 4টা করে আন্ডারলাইন করব। 4টা, এই যে 4টা, এখানে 2টা, আরো 2টা কম আছে, তাই 2টা 0 দিয়ে দেন। এখন উপরে মানগুলা 1 2 4 8, আবার 1 2 4 8। নতুন গ্রুপ হলে প্রথম থেকে হবে। 0 গুলা কাটা, এই গ্রুপে শুধু 2 আছে, আর এখানে কত আছে? 8 4 12 আর 1 13। হেক্সাতে 13 হয় না, মানে 10 হলে এ হয়, 11 হলে বি হয়, 12 হলে সি হয়, 13 হলে ডি হয়, 14 হলে ই হয়, আর 15 হলে এফ হয়। ঠিক আছে? তাহলে 13 আমরা এখানে ডি লিখতে পারি। এখানে আনসার হবে 2D। দেখেন বুঝতে পারছি কিনা? জি স্যার, ক্লিয়ার। তাহলে বেশি প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এত প্যারা নিয়ে 55টা একটু আরেকবার দেখান তো স্যার। এই যে 3টা করে ভাগ করে নিলেন। হ্যাঁ, 3টা করে, 3টা। কারণ কি, অক্টালে কয়টা করে হয়? 3টা। আবার হেক্সা কয়টা হয়? 4। তাহলে 3টা নিছেন, এই যে এইটাই 3টা করে, এখানে 3টা। তাহলে এইটার মান 1, পরেরটা 2, এটা কি 4, আবার নতুন গ্রুপ 1 2 4। তাহলে 0 পজিশন, 0 সোজা 2 কাটা, আবার এই 0 সোজা 2 কাটা, তাহলে 4 আর 1 এই গ্রুপে কত থাকে? 4 আর 1 5, আবার এই গ্রুপে 4 আর 1 5। এখন কি বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো সংখ্যাটাকে আমরা বাইনারি বা অন্যান্য যে কোনোটাতে রূপান্তর করতে পারবো। আরেকটা যদি আপনাকে বলা হয় যে এরকম BA0, এইটা কি সংখ্যা? হেক্সা। এটার বাইনারি কত হবে? তাহলে দেখেন, এই ডি কে ভাঙলে বাইনারি এটা বের হবে, আবার 2 কে ভাঙলে বাইনারি এটা বের হবে না? জি স্যার। তাহলে জি স্যার। হেক্সাতে 4টা করে হয়। আপনি যেহেতু নতুন শিখতেছেন, তাহলে 4টা করে হাত বানায় ফেলেন, এরকম করে 4টা হাত বানান, আর ওই মানগুলো লিখবেন 1 2 4 8, আবার 1 2 4 8, 1 2 4 8। ওকে, এখন বি এর মান কত? বি এর মান ওইখানে দেখেন, বি এর মান কত? 11। 11-র জন্য এখান থেকে কোনটা নিতে হবে?
8 2 1 8 2 1, তাহলে এটা নিলাম না, এটা 0। এ মানে কত? 10। 10-এর জন্য কি কি নিব? 8 আর 2 8 আর 2 8 আর 2, আর বাকি দুইটা 0। আর 0-এর জন্য কি কোনোটা নেওয়া লাগবে? না স্যার। তাহলে এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে অক্টালে যদি এরকম থাকতো যে 3 4 অক্টাল সংখ্যার বাইনারি কত, তাহলে এখন কয়টা করে হাত হবে? 3টা। এইটার মান কত? 1 2 4, আবার 1 2 4। 3-এর জন্য কি কি নিব এখানে? 2 আর 1 2 আর 1, এটা 0। তাহলে 4-এর জন্য শুধু 4 শুধু 4, 4 আর এগুলো 0। তাহলে এটা হবে 0 1 1 1 0 0। এটা আনসার। ওকে, এখন আপনারা এইটা দেখলে উত্তর করতে পারবেন। এত এত হেক্সার বাইনারি কত? এত হেক্সার বাইনারি কত? এটা দেখে উত্তর বলেন তো। এটা 40 বিসিএস এ আসা একটা কোশ্চেন। স্যার 101001 10 110। তাহলে এখানে 5-এর জন্য কি হবে? 0 1 0 1, আর 2-এর জন্য 0 0 1 0, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে আপনাকে যদি এরকম বলে যে 2F এ এটা হেক্সা নাম্বার, এটা থেকে অক্টাল বের করতে পারবেন? প্রথমে কি বের করতে হবে? প্রথমে বাইনারি। বাইনারি হয়ে গেলে তারপরে কি করতে হবে? ওখান থেকে বাইনারি থেকে অক্টাল। ভেরি গুড, করেক্ট।
বুঝছেন? নাম্বার কম তো সরি কল করে নাম্বার আরো আসবে, রানিং হয়ে গেছে তো, আরো $15 আছে, $50 পর্যন্ত করে দিয়েছে। $60 মিনিমাম, আচ্ছা আচ্ছা আরেকটা বেশি কিছু চলে আসবে। আপনি একটা টোকেন দিচ্ছি, এটা আপনি এটা রেখে রাখেন। 1372। প্রত্যেক 1372 সবার হয়েছে? আর হলো সোমবার থেকে বুধবার পর্যন্ত আপনার বুস্টিং চলবে কিনা আমাকে জানাবেন। আর হলো যে বুধবারে জানাবেন, সোমবারে জানাবেন যে বুধবার পর্যন্ত যাবে কিনা, তাহলে আমার টাকার জটিলতা করবা। স্যার নির্দেশনা দিয়ে দিচ্ছে। সময় তো এই আগে কোনো টাকা নাই, কালকে কম জানাইছে, কালকে সকাল জানি, সারাদিন গেছে না, খালি নির্দেশনার উপরে তাই। অন্যদের এই অন্যরা ট্রাই করেনি? তাহলে এ মানে 10, 10-এর বাইনারি 8 2 10, এফ মানে 15, 15-এর জন্য সবগুলা, 2-এর জন্য 0 0 1 0। এটা হচ্ছে বাইনারি। বাইনারি হওয়ার পরে 3টে করে নিলে অক্টাল হয়। তাহলে এখানে নিলে কত থাকে? 1 2 4, তাহলে 4 এটা কাটা যাবে, 1ও কাটা যাবে, শুধু 2 থাকবে, 2। এই 3টা 1 2 4 সবগুলো যোগ হবে 7, 1 2, তাহলে 1 2 3 হবে, এটা তো কাটা। 1 2 4 শুধু 1 থাকে, 1372 হয়েছে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে সবগুলো দেখাই দিলাম। এখন অপারেটিং সিস্টেম নিয়ে, ওই যে রায়হানের সমস্যা ছিল বলছিল, ওইটা নিয়ে একটু আলোচনা করি। ওয়েস অপারেটিং সিস্টেম এটা এমন একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের প্রাণ। এটা ছাড়া কোনো হার্ডওয়্যার অ্যাক্টিভ হতে পারে না। ঠিক আছে? কম্পিউটারকে চালু করার জন্য মেইনলি এটা লাগে। এর কাজ হচ্ছে কম্পিউটারকে চালু করা। আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল দেওয়া থাকে হার্ড ড্রাইভে। আমরা জানি হার্ড ড্রাইভের এই সি এর ভিতরে থাকে এটা। হ্যাঁ, সি এর ভিতরে থাকে অপারেটিং সিস্টেম। আর ওটা সি এর ভিতরে থাকলে কোনো কাজ করতে পারবে না যদি না র্যামের ভিতরে আসে। এই জন্য এই জায়গা থেকে এটাকে লোড করতে হয় র্যামের মধ্যে। এই যে লোডিং, এই লোডিং হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে বলে বুটিং। ঠিক আছে? বা বুটস্ট্র্যাপিং। তো যখন লোড হয় তখন র্যামের ভিতরে অপারেটিং সিস্টেমটা চলে আসে। আসলে সেখান থেকে চলে যায় ক্যাশের মধ্যে। ক্যাশ হয়ে সেটা কোথায় চলে আসে? আমাদের রেজিস্টার। আর রেজিস্টারের সাথে যুক্ত আছে এএলইউ। এএলইউ এখান থেকে ডেটা নিয়ে কাজটা করে। এই এএলইউ এর আরেকটা নাম হচ্ছে প্রসেসর। তখন প্রসেসরটা চালু হয়। বুঝতে পারছি কিভাবে অপারেটিং সিস্টেম কাজ করে? তাহলে যতক্ষণ না হার্ড ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম এই র্যামে লোড হচ্ছে ততক্ষণ কম্পিউটার চালু হবে না। এই চালু হওয়ার প্রক্রিয়াটাকে বলে বুটিং। এই বুটিংটাকে আবার বলে বুট স্ট্র্যাপিং।
আর এই বুট স্ট্র্যাপিংটা সম্পূর্ণ করে বুটস্ট্র্যাপ লোডার। তাহলে দেখেন অপারেটিং সিস্টেমকে জোর করে ইনস্টল করতেছে কার মধ্যে, র্যামের ভিতরে। এই কাজটা করতেছে বুটস্ট্র্যাপ লোডার। আর বুটস্ট্র্যাপ লোডার যদি না থাকে তাহলে অপারেটিং সিস্টেম এই হার্ড ড্রাইভ থেকে র্যামে আসবে না, না আসলে কিন্তু কম্পিউটার চালু হবে না। এই জন্য যদি আপনাকে বলা হয় যে কোনটি ছাড়া কম্পিউটার চালু হয় না, তাহলে কোনটি ছাড়া কম্পিউটার চালু হয় না? বুটস্ট্র্যাপ লোডার ছাড়া। তাহলে কোনটি ছাড়া কম্পিউটার চালু হবে না? হ্যাঁ, বুটস্ট্র্যাপ লোডার এখন অপশনে নাই, তাহলে এটা হয়ে যাবে অপারেটিং সিস্টেম ছাড়া। তাহলে দেখেন অপারেটিং সিস্টেম না আসলে কি কম্পিউটার চালু হবে র্যামে? এই তো, এইটা লাস্ট আরসির পরীক্ষাতেও আসছে। লাস্ট আরসির পরীক্ষার আগের আরসি 23 সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আসার আরসিতেও আসা কোশ্চেন, একই কোশ্চেন, মানে দুইবারই পরপর আরসিতে আসছে। তাহলে অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটার চালু হলো, আর এটাকে চালু করতে সাহায্য করে কে? বুটস্ট্র্যাপ লোডার। কোশ্চেনটা আপনাদেরকে দেখাই তাহলে আইডিয়াটা বাড়বে। কোশ্চেনটা হচ্ছে এইটা, দেখেন একটু দেখতে পারেন কিনা। এইখানে দেখেন, একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে, দেখতে পাচ্ছেন জি স্যার। অপশনে কি আছে? কম্পাইলার, লোডার, অপারেটিং সিস্টেম, বুটস্ট্র্যাপ। তাহলে কোনটা উত্তর হবে? কম্পাইলার, লোডার, অপারেটিং সিস্টেম, বুটস্ট্র্যাপ। কি হবে? বুটস্ট্র্যাপ, না, বুটস্ট্র্যাপ লোডার একসাথে নাই তো। ওএস অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তাহলে ওএস বা অপারেটিং সিস্টেম হবে। ক্লিয়ার? আর বুটস্ট্র্যাপ লোডার একসাথে থাকলে তখন উত্তর হতো। বুঝতে পারছি? এটা কিন্তু আপনি যদি দেখেন রেফারেন্সে এখানে 41 বিসিএস এ আসা কোশ্চেন, এই 41 এর সেম কোশ্চেনটা আপনি যে বাংলাতে উত্তর দিলেন, এই সেম কোশ্চেনটা আবার ইংরেজিতে আসছে হচ্ছে আপনার আরসিতে। আরসির কোশ্চেনটাও একটু দেখি। এই যে দেখেন আরসির কোশ্চেনটা এখানে আছে। এই উপরে দেখেন, আ কম্পিউটার ক্যানট বুট আনলেস দেয়ার ইজ, সেম কোশ্চেনটা না? আ কম্পিউটার ক্যানট বুট আনলেস দেয়ার ইজ। তাহলে দেখেন অপশনগুলো দেখেন সেম আছে, কম্পাইলার, তারপরে লোডার, অপারেটিং সিস্টেম। মানে আমি পড়ে দিচ্ছি, ওই যে এই হাতের এখানে দেখেন, আ কম্পিউটার ক্যানট বুট আনলেস দেয়ার ইজ কম্পাইলার, লোডার, অপারেটিং সিস্টেম, বুটস্ট্র্যাপ। বুঝতে পারছি? তিনটাই। তাহলে কখন বুটস্ট্র্যাপ হবে, বুটস্ট্র্যাপ লোডার হবে, কখন ওএস হবে, বুঝতে পারছি কিনা? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে ওই একটা কোশ্চেনে দেখেন বিসিএস এ আসছে, ব্যাংকে আসছে, ওটা 5টা ব্যাংক, 5টা পরীক্ষায় আসছে আর কি, ব্যাংক বিসিএস দুটা মিলা। আরো আসবে ভবিষ্যতে। তো এখান থেকে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন, কোন মেমোরির গতি সবচেয়ে বেশি? কোন মেমোরির গতি সবচেয়ে বেশি বলেন তো? ক্যাশ। এই যে এটা কোনটা? রেজিস্টার। রেজিস্টারের পরে কোনটা? ক্যাশ। তারপরে র্যাম। তারপরে হার্ড হার্ড ড্রাইভ হচ্ছে সবচেয়ে স্লো গতির মেমোরি। বুঝতে পারছি? তাহলে আমরা মনে রাখবো সবচেয়ে গতি বেশি কোন মেমোরির? রেজিস্টার। তারপরে কোনটা? ক্যাশ। তারপরে কোনটা? র্যাম। র্যামের পরে ওই যে এসএসডি হবে,
এসএসডির শেষে যে হার্ড ড্রাইভ হবে। তাহলে কম্পিউটারের গতি বৃদ্ধি করতে চাইলে কোন মেমোরিগুলা বাড়ালে কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে? তাহলে 3টা মেমোরি বাড়লে কম্পিউটারের গতি বাড়বে। একটা হচ্ছে সাইজ অফ রেজিস্টার, সাইজ অফ ক্যাশ, সাইজ অফ র্যাম। তাহলে কোন মেমোরিগুলা কম্পিউটারের ইফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে? বলেন তো, কম্পিউটারের ইফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে। রেজিস্টার, ক্যাশ, র্যাম। হ্যাঁ, কোনটি করে না? এই 3টার পরে যদি একটা রম দেওয়া থাকে, উত্তর কি হবে বলেন? রম। ভেরি গুড। তাহলে রম এটা বৃদ্ধি করতে সাহায্য করে না, উল্টা কমায় দেয়। ঠিক আছে, এখন লাস্ট বিসিএস এখান থেকে কোশ্চেন। আবার মজার ব্যাপার, এখানে আরসিতেও আসা কোশ্চেন। হাই স্পিড মেমোরি, হুইচ ইজ হাই স্পিড মেমোরি কোনটা বলেন তো? রেজিস্টার অপশানে ছিল না, তাহলে কি উত্তর হবে? ভেরি গুড, ক্যাশ। ঠিক আছে। এই যে তাহলে বুঝে ফেললেন। এখন যদি গতি বেশি হয় দাম কেমন হবে? বেশি। ভেরি গুড। কিন্তু ক্যাপাসিটি কম, তার মানে যত দাম বেশি তত ক্যাপাসিটি কি? এই দিকে বড় কম। চিহ্ন দেওয়া আছে, এই দিকে যদি আসেন তাহলে 2টা জিনিস বাড়বে। একটা হচ্ছে হাই স্পিড বাড়বে এবং কস্ট হাই হবে। আর এই দিকে যদি যান তাহলে ক্যাপাসিটি হাই হবে, হাই ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি সবচেয়ে বেশি কোন মেমোরির? হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ। আর সবচেয়ে কম? রেজিস্টার। হ্যাঁ, কমপ্লিট। একটু লিখতেছেন না খালি শুনতেছেন? লিখছি স্যার। গুড, লিখতে হবে, কারণ এগুলো রাফি স্যার পড়াইছিল তো সম্ভবত। আমার মনে হয় না যে এভাবে পড়াইছে। সূচক দিয়ে। ও আচ্ছা, ম্যাথ করাইছিল কিভাবে? সূচক। আচ্ছা, স্যার অফিসার এই ক্লাসগুলো শুধু দৌড়াইছিল ডুবাইছে? দৌড়াইছিল স্যার। ও দৌড়াইছে, দৌড়ে লাভ আছে? দৌড়াইলে তো পরীক্ষার হলে যে দৌড়ানো যাবে না। স্যার সিলেবাসটা শেষ করে যায়। হ্যাঁ, আর আমার কাজ হচ্ছে মার্ক পাওয়া। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগছে, আগে করছিলাম, আপনার ক্লাস কোনো বিদায় আসছে আপনি সব ক্লাসে। হ্যাঁ, যে প্রবলেম সলভ তো প্রবলেম সলভের মতোই হবে, তাই না? আমি জোর করে ক্লাস শেষ করলে হবে? আমি আস্তে আস্তে পড়াবো, পরীক্ষাতে যাতে আপনি 10 পান। আমার টার্গেট 10-এ 10। আমার পেজে যে দেখে আইসেন আপনাদের মতো স্টুডেন্ট সবাই, মানে ওই সর্বনিম্ন মনে হয় 9 পর্যন্ত বলে আর কি, যে স্যার 9টা হয়েছে। তাছাড়া সবাই 10-এ 10। তো এই জন্য আস্তে আস্তে পড়বেন, কিন্তু আনসার স্পিডে করবেন। এখন সময় লাগুক, সমস্যা নেই। তো এখন আরেকটা বেসিক স্ট্রাকচার দেখার চেষ্টা করি। আমাদের কম্পিউটার যা কিছু দেখা যায় সবগুলো কি? হার্ডওয়্যার, রাইট? হার্ডওয়্যার। তো এই ফিজিক্যাল বা মেকানিক্যাল পার্ট হচ্ছে হার্ডওয়্যার। তো এই ফিজিক্যাল পার্টগুলার একটা নিজস্ব ভাষা আছে যেটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা বেসিক ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে বাইনারি 0 and 1। তাহলে মেশিনের মৌলিক ভাষা কোনটি? মেশিনের মৌলিক ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 and 1 বাইনারি। এই মেশিনটাকেই অবজেক্ট বলা যায়, বস্তু ভাষা বলা যায়, মৌলিক ভাষা বলা যায়।
মেশিনের মৌলিক ভাষা বা অবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা বস্তু ভাষা হচ্ছে 0 1 বাইনারি। তাহলে আমাদের ভাষা কি বাইনারি? না, আমাদের ভাষা Natural. ন্যাচারাল ভাষা। তো আমরা হিউম্যানরা যখন কথাবার্তা বলবো, মানে ইউজার, তখন কি আমরা মেশিনের ভাষায় কথা বলি? না স্যার। বলি না। তো আমাদের ভাষা সে বুঝে না, আবার তার ভাষাও আমরা বুঝি না, যার কারণে এই মাঝখানে একটা কম্পাইলার হিসাবে কাজ করে অপারেটিং সিস্টেম। অর্থাৎ ইউজারের ভাষাকে ট্রান্সলেট করে মেশিনের ভাষায় রূপান্তর করে, আবার মেশিনের ভাষাকে ট্রান্সলেট করে ইউজারের ভাষায় রূপান্তর করে। এটা হচ্ছে মেইন ফাংশন অফ অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমের একটা সিম্পল ডেফিনেশন আমরা এখানে লিখতে পারি যে OS is a computer program that can act intermediary user between হার্ডওয়্যার। তো এই যে ইন্টারমিডিয়ারি, এটাই হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মতো কাজ করে। ইন্টারপ্রেটার, আপনি আরো ইজি বলতে পারেন, এটা ট্রান্সলেটরের মতো কাজ করে। ট্রান্সলেটর। তো এখানে একটা জিনিস মনে রাখা ভালো, যে এই কম্পাইলার all source program compile at a time, আর interpreter translates into one by one. One by one or line by line. তাহলে কম্পাইলার কি করে? একসাথে সবগুলোকে কম্পাইল করে। আর ইন্টারপ্রেটার কি করে? একটা লাইন লাইন। ধরেন আপনার দুইটা বন্ধু আছে, একটা বন্ধুর নাম কম্পাইলার আর একটা বন্ধুর নাম হচ্ছে ইন্টারপ্রেটার। ও দুইজন মুভি দেখে আসছে, কম্পাইলারে জিজ্ঞেস করলেন এই মুভিতে কি দেখাইলো। সে কি করলো, এই 5 মিনিটে সিনেমার সারমর্ম বলে দিল কম্পাইলার। আর ইন্টারপ্রেটারে বললেন যে মুভিতে কি দেখাইলো, সে প্রত্যেকটা লাইন, নায়ক নায়িকা কিভাবে গান গাইলো, কখন কি হইলো না হইলো, সব একবারে 3.5 ঘন্টার ছবি 3.5 ঘন্টায় বললো। এখন বলেন কোনটা ফাস্ট হবে, কম্পাইলার না ইন্টারপ্রেটার? কম্পাইলার। তাহলে স্লো কোনটা? ভেরি গুড। এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় আসছে। হ্যাঁ, তাহলে কম্পাইলারের কাজ, কম্পাইলার বা ইন্টারপ্রেটার দুটারই কাজ কি দেখেন তো। এই যে মানুষের ভাষাকে কিসের ভাষায় রূপান্তর করা? মেশিন। আবার মেশিনকে মানুষের ভাষায়। এই যে মানুষের ভাষার নাম আপনি দিতে পারেন সোর্স কোড। সোর্স কোড, সোর্স কোড। তাহলে সোর্স কোডকে মেশিন কোডে, মেশিন কোডে সোর্স কোডে রূপান্তর করে নিচের কোনটি? ট্রান্সলেটর আর কম্পাইলার। না, এই যে ইন্টারপ্রেটার আর কি? কম্পাইলার। কম্পাইলার, হ্যাঁ। আর এই দুটাকে বোঝানোর জন্য বলছিলাম ট্রান্সলেটর। তার মানে এখানে ট্রান্সলেটর কয়টা আছে? দুইটা। আর একটা ট্রান্সলেটর সফটওয়্যার আছে যেটাকে বলে অ্যাসেম্বলিয়ার। অ্যাসেম্বলিয়ার, এটার কাজ শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে মেশিন কোডে রূপান্তর করা।
তাহলে অ্যাসেম্বলিয়ারের কাজ কি? শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর। ওকে, তাহলে ট্রান্সলেটর সফটওয়্যার টোটাল কয়টা দেখলাম? তিনটা। ভেরি গুড। তাহলে কার কাজ কি, কিভাবে করে, কোনটা ফাস্ট কোনটা স্লো, ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। এ পর্যন্ত কি লেখা হয়েছে? জি স্যার। তাহলে আরেকটু দূরে যাই। দেখেন, একটা হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের এখানে কি আছে? তাহলে ওএস, অপারেটিং সিস্টেম, তাই না? ইউজার কিন্তু এখানে এখন নাই, আরো কিছু ইউজারের লাগবে। আর ইউজার তো গান শুনে, ইন্টারনেট ইউজ করে, তাই না? তাহলে ওয়েব ব্রাউজার লাগবে, গান শোনার জন্য মিডিয়া প্লেয়ারগুলো লাগবে। তো ইউজারের আরো অন্যান্য সফটওয়্যার আছে, প্লাস হচ্ছে ইউজার অ্যান্টিভাইরাস ইউজ করে না ভাইরাসের জন্য। জি তো স্যার। এই যে অ্যান্টিভাইরাস, এটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, এটা অ্যান্টিভাইরাস। তারপরে একটা ফাঁকা, এর পরে যে থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কোনগুলা? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আপনি দুই ধরনের পাবেন। একটা হচ্ছে কাস্টমাইজ, যেটা ইউজার রিকোয়ারমেন্ট বেসিস তৈরি করা হয়, রিকোয়ারমেন্ট বেসিস বা বেস্ট সফটওয়্যার, ইউজারকে বলে যে সফটওয়্যারটা তৈরি করা হয়, এটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। আর বাকি সব প্যাকেজ সফটওয়্যার। প্যাকেজ যেমন আপনি গান শুনবেন মিডিয়া প্লেয়ার দিয়ে, এই প্লেয়ারগুলা সব এখানে পড়বে। আবার ওয়েব ব্রাউজার এখানে পড়বে, ঠিক আছে? ব্রাউজার পাশাপাশি আপনি এই যে এমএস অফিস যে টুলসগুলো ব্যবহার করতেছেন, অফিস সফটওয়্যারগুলা, এইগুলাও এই প্যাকেজের মধ্যে পড়বে। তো এখন আপনি এই জায়গায় আছেন, এই জায়গায় সবার শেষে, হ্যাঁ? এখন আপনার গান শুনতে ইচ্ছা করছে, তাহলে কোন সফটওয়্যার ইউজ করবেন বলেন তো? এখানে গান শোনার জন্য কোন সফটওয়্যার ইউজ করবেন? এটা না, সরি, এইটা, তাই না? মিডিয়া প্লেয়ার ইউজ করবেন। এখন গান বাজানোর জন্য একটা সফটওয়্যারে যখন ক্লিক করেন, একটু সময় লাগে কি লাগে না? লাগে স্যার। একটু সময় লাগে। তো ও কি করে? ও কাকে অ্যাক্সেস নিতে হবে? দেখেন তো, প্রসেসরকে কি অ্যাক্সেস নিতে হবে না? মানে হার্ডওয়্যারের ভিতর প্রসেসর আছে না, ব্রেনকে তো অ্যাক্সেস নিতে হবে, রাইট? জি স্যার। ব্রেনের একটা অংশ ব্যবহার করার অনুমতি নেওয়া লাগবে, তাই তো? তো মজার ব্যাপার হচ্ছে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিরেক্ট যে এর সাথে যোগাযোগ করতে পারে না, কারণ মেশিনের ভাষা একমাত্র বুঝে কে বুঝে? অপারেটিং সিস্টেম। তার মানে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আগে যোগাযোগ করতে হবে কার সাথে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। তারপরেও ব্যাপারটা হচ্ছে, এখন ওই প্রাইম মিনিস্টারের সাথে তো সরাসরি আপনি দেখা করতে পারবেন না। আগে প্রাইম মিনিস্টারের প্রেস, ওই যে সেক্রেটারি আছে পিএ, ওর সাথে যোগাযোগ করতে হবে। এখন এমন একটা অবস্থা হয়েছে, আপনি গ্রাম থেকে ওই পি এর সাথে যোগাযোগও ডিরেক্ট করতে পারবেন না, আর একটা দালাল ধরতে হবে। ওই দালাল পি এর সাথে যোগাযোগ করবে, আপনার মাধ্যম হয়ে কাজ করবে। তার মানে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এ কিন্তু ডিরেক্ট ওএস এর সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে একে একটা কি ধরতে হবে বলেন তো? একটা দালাল ধরতে হবে, তাই না? অ্যাপ্লিকেশন সফটওয়্যার তখন একটা দালাল ধরে, ওই দালালের নামই হচ্ছে মিডিলওয়্যার। মিডিলওয়্যার, এই মিডিলওয়্যার যে আবার ওএস কে বুঝায়, ভাই ও আমার এলাকার লোক, ওরে একটু সুযোগ সুবিধা করে দাও, আমি তোমারে দেখব। ওএস যে আবার এই হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে, দেন ও আনসার রিপ্লে দিলে ও আবার এসে মিডিলওয়্যারে বলে, মিডিলওয়্যার যে অ্যাপ্লিকেশন রে বলে গানটা বাজায়, এই জন্য একটু সময় লাগে। তাহলে এখন বলুন তো, মিডিলওয়্যারের ফাংশন বা কাজটা কি? এটা ব্যাংকে আসা কোশ্চেন।
মাধ্যম হিসেবে কাজ করে। কার কার মাধ্যমে? অ্যাপ্লিকেশন আর অপারেটিং সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কার কার মাধ্যম হিসেবে কাজ করতেছে? অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেম। এখন এটা এই যে দালাল এই মিডিলওয়্যার না বলে এটাকে প্রোগ্রামাররা বলে এপিআই। কি বলে? এপিআই। এটা পূর্ণরূপ বিসিএস এ আসা 45 এ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ইন্টারফেস এইটার পূর্ণরূপ আসছে 45 এ। হ্যাঁ, আর এপিআই এর ফাংশন অর্থাৎ মিডলওয়্যার এর ফাংশন এটা কয়েকটা ব্যাংকে আসছে, মানে এটা ব্যাংক হয়ে বিসিএস এ ঢুকছে আর কি। টোটাল স্ট্রাকচারটা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই যে ওএস এবং ইউটিলিটি এই দুইটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই দুইটা হচ্ছে কি? সিস্টেম সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কয় প্রকার? সিস্টেম সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার। আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার না? এই যে কাস্টমাইজ আর একটা কি? কাস্টমাইজ আর প্যাকেজ। তাহলে সফটওয়্যারে আমরা পড়লাম সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম আর একটা কি? অ্যাপ্লিকেশন। স্যার এপিআই এর পূর্ণ রূপটা আরেকবার বলেন। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আর সিস্টেম সফটওয়্যারও দুই ধরনের আমরা এখানে পাইলাম, একটা হচ্ছে ওএস আর একটা হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি, হ্যাঁ। আবার অ্যাপ্লিকেশনও দুইটা পাইলাম, একটা হচ্ছে কাস্টমাইজ আর একটা হচ্ছে প্যাকেজ। এখন কি সফটওয়্যারের ক্লাসিফিকেশনটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আশা করি ফাংশনগুলোও বুঝছেন যে সিস্টেম সফটওয়্যার কি কাজ করে, অ্যাপ্লিকেশনগুলো কি কাজ করে। জি স্যার। এখন দেখেন এই যে অপারেটিং সিস্টেম এ কি শুধু ইউজারকে কি কন্ট্রোল করতেছে না সবাইরে? ওটাই। তাহলে ইউজার থেকে শুরু করে যত হার্ডওয়্যার আছে, ইউজার থেকে শুরু করে যত হার্ডওয়্যার যত সফটওয়্যার সব ম্যানেজ করতেছে না? তার মানে যত হার্ডওয়্যার, একটা প্রিন্টার, একটা কিবোর্ড, একটা মাউস যা আছে সবগুলোই হচ্ছে একটা করে রিসোর্স। আপনিও একটা রিসোর্স। তাহলে সবগুলো রিসোর্সকে তার কি করতে হচ্ছে? ম্যানেজ করতে হচ্ছে, তাই না? ম্যানেজ করতে হচ্ছে না? জি স্যার। এটাকেই বলা হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ, ম্যানেজিং রিসোর্সেস। তাহলে আমরা একটা লাইন লিখে রাখতে পারি, প্রাইমারি জব অফ ওএস ম্যানেজিং রিসোর্সেস। তাহলে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কি? ম্যানেজিং রিসোর্সেস। জি স্যার। বলেন এখানে কারো কোনো কোশ্চেন? না স্যার। বুঝতে পারছেন না এমনি কইতেছেন? বুঝতে পারছি। রায়ন সাহেব, জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে অপারেটিং সিস্টেমের নাম আপনারা জানেন। তো অপারেটিং সিস্টেম আমরা যদি আবার দেখি ইন্টারফেস অনুসারে,
ইন্টারফেস, হ্যাঁ, সুযোগ সুবিধা অনুসারে এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সিইউআই আর একটা হচ্ছে জিইউআই। সিইউআই হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, সহজ বাংলা ভাষা এটাকে বলে বর্ণভিত্তিক, আর এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে বলে চিত্রভিত্তিক। এখন আপনারা মোবাইলের দিকে যে ক্লাসটা করতেছেন খেয়াল করে দেখেন, আপনারা কি বর্ণের মাধ্যমে সেটা রিড করে কাজ করতেছেন না চিত্রের মাধ্যমে সেটাতে ক্লিক করতেছেন? চিত্রের মাধ্যমে। তাহলে আমরা বর্তমানে আছি সিইউ না জিইউ? জি। তাহলে ছবি, কোনো চিত্র, ব্লক, ডায়াগ্রামের মাধ্যমে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেটা কোনটি? জি ইউ। তাহলে সবচেয়ে সহজ কোনটা? জি ইউআই। তো এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো সিঙ্গেল টাস্কিং হয়। কেমন হয়? সিঙ্গেল টাস্কিং, তার মানে একটা কাজই করা যাবে এট এ টাইম। কয়টা কাজ করা যাবে? একটা। আপনি ধরেন গান শুনতেছেন, আপনি গান শুনতে শুনতে একটু লিখবেন, এটা পারবেন না। আমরা কম্পিউটারে কি করি, ইউটিউবে গান বাজায় দিই, ফেসবুকে চ্যাটিং করি, লেখালেখি করি, অনেকগুলো কাজ একসাথে করি না? এটা হচ্ছে মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং কনসেপ্টটা এই জায়গায় আসবে, এখানে মাল্টিটাস্কিং আসবে, মাল্টিটাস্কিং। আর উপরেরটা হচ্ছে সিঙ্গেল টাস্কিং। তাহলে নিচের গুলা জিইউআই গুলা কি ধরনের? জিইউআই গুলা, আর উপরেরটা সিঙ্গেল টাস্কিং। সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমের কিছু এক্সাম্পল পরীক্ষায় খুব আসে, যেমন পিসি ডস, ডিক্স অপারেটিং সিস্টেম, পিসি ডস, বিওএস, ওএস 2, AIX, জেনিক্স, CP/M, আর একটা হচ্ছে MS। আচ্ছা, এইগুলো আগে শেষ করি। এখানে যেগুলো দেখলেন এগুলো সব IBM কোম্পানির। কোন কোম্পানির? এখান থেকে কোশ্চেন আসে যে কোনটি IBM কোম্পানির, কোনটি IBM কোম্পানির নয়, কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম, কোনটি বর্ণভিত্তিক নয়। লাস্ট বিসিএস গুলাতে আপনি দেখবেন এখান থেকে কোশ্চেন অবশ্যই পাবেন, ঠিক আছে? এরপর IBM ছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে MS DOS, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে মাইক্রোসফটের প্রথম ওএস, ফার্স্ট ওএস। তাহলে মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম কোন ধরনের? সিইউআই। তাহলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস না? হ্যাঁ, বিল গেটসের সাথে তার সহযোগী আরেকজন প্রতিষ্ঠাতা ছিল, নাম বলতে পারেন? না, স্টিভ জবস হচ্ছে অ্যাপলের। আর এই বিল গেটসের সহযোগী প্রতিষ্ঠাতা আর একজন হচ্ছে পল অ্যালেন। আর এই কোম্পানিটা প্রতিষ্ঠা হয় 1975 সালে, ঠিক আছে? আর এইখানে এসে মাল্টিটাস্কিং এর দিকে যদি আমরা দেখি, ওইগুলো খুব ইম্পর্টেন্ট।
ওইগুলো বাদ দিয়ে সবই মাল্টিটাস্কিং বা এই জায়গায়। যেমন উইন্ডোজের যা আছে, উইন্ডোজ এক্সপি, ভিস্তা, উইন্ডোজ 7, 8, 9, 10, 11 সব। উইন্ডোজ তাহলে কোন কোম্পানির? মাইক্রোসফটের। এরপর আইওএস, ম্যাকওএস, আইপডওএস, এইগুলো সবই হচ্ছে অ্যাপল কোম্পানির। এটা স্টিভ জবস 1976 সালে প্রতিষ্ঠা করে। তাহলে অ্যাপলের কোনটা, মাইক্রোসফটের কোনটা পারবো তো? জি স্যার। আরো কিছু আছে যেমন লিনাক্স, ইউনিক্স, উবুন্টু, ফেডোরা, 20, 11, অ্যান্ড্রয়েড, এগুলো হচ্ছে সব ওপেন সোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। এখান থেকে প্রশ্ন আসে কোনটি ওপেন সোর্স? ওপেন সোর্স মানে হচ্ছে ওপেন সোর্স ওএস, যেগুলোর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে, যে কেউ ব্যবহার করতে পারে, আপগ্রেড করতে পারে, এডিট করতে পারে। তাহলে যে সকল সফটওয়্যারের সোর্স কোড ওপেন থাকে সে সকল সফটওয়্যারকে কি বলা হয়? ওপেন সোর্স। আর এইগুলা কিন্তু ওপেন সোর্স না, এগুলো হচ্ছে ক্লোজ সোর্স ওএস। এইগুলোর সোর্স কোড ক্লোজড, সবার জন্য মুক্ত নয়। অ্যান্ড্রয়েড এটার কার্নেল, হ্যাঁ এটার কার্নেলটা হচ্ছে কার্নেল প্রধান অংশ, মূল অংশ, এটা লিনাক্সের তৈরি। তাহলে এখান থেকে কোশ্চেন হয় যে অ্যান্ড্রয়েডের কার্নেল কিসের তৈরি? তাহলে লিনাক্সের। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করে? সেটা হচ্ছে গুগল। আর এটা মূলত স্মার্টফোনের জন্য তৈরি করা হয়, তাই না? স্মার্টফোনের জন্য তৈরি করা। এই হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন বলেন আপনাদের আর কারো কোনো কোশ্চেন? স্যার এই যে অনেক জায়গায় টপোলজি নিয়ে কোশ্চেন আসে। হ্যাঁ, টপোলজি তো আসেই, বাস টপোলজি, রিং টপোলজি। জি স্যার, এটা হচ্ছে মানে টপোলজি জিনিসটা কি? টপোলজি ধরেন আপনার বাসায় রাউটার আছে না? জি স্যার। ওই রাউটারের সাথে আপনাদের সকল কম্পিউটার বা মোবাইল এরকম ভাবে যুক্ত করছেন না? জি স্যার। এগুলো ধরেন মোবাইল, কম্পিউটার, আমি তার দিয়ে দেখাইছি, রাউটার তো তার ছাড়া, তাই না? আর একটা ল্যান এসে ঢুকছে, একটা তার ঢুকছে না রাউটারে? জি স্যার। এই তারটা ঢুকছে, আর এখান থেকে সব ডিভাইস আপনারা সবাই ব্যবহার করতেছেন, এগুলো নোড বা ডিভাইস বলে। আর এটা কি সেন্ট্রাল ডিভাইস না? জি স্যার। এই যে সেন্ট্রাল ডিভাইসের সাথে কম্পিউটারগুলো যে যুক্ত হয়ে যে নেটওয়ার্কটা গঠন করছে, এটা একটা নেটওয়ার্ক। আর এই যে সেন্ট্রাল কেবলের সাথে, সেন্ট্রাল ডিভাইসের সাথে যে আপনার অন্যান্য ডিভাইস যুক্ত হয়েছে, মানে সেন্ট্রাল ডিভাইসের সাথে অন্যান্য ডিভাইস যুক্ত হয়ে যে নেটওয়ার্ক টপোলজি ফর্ম করছে, সেটাকে বলে স্টার টপোলজি। কি বলে? হ্যাঁ, স্টার টপোলজি। তাহলে এখন বলেন তো কোন টপোলজির কেন্দ্রীয় ডিভাইস প্রয়োজন হয়? স্টার। এই স্টার ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস লাগে না। বোঝা গেছে? জি স্যার। তাহলে যদি বলে ব্যতিক্রম ডিভাইস, ব্যতিক্রম টপোলজি কোনটি? এই স্টার হবে। স্টার ছাড়া অন্য কারো সেন্ট্রাল ডিভাইস নাই। বুঝতে পারছি? জি স্যার। এখন সেন্ট্রাল ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, এই নেটওয়ার্ক থাকবে? নষ্ট হয়ে যাবে না?
সেন্ট্রাল ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে নেটওয়ার্কটা থাকবে? এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর এই সেন্ট্রাল ডিভাইস হিসাবে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে হাব অথবা সুইচ। তাহলে এখন বলেন তো স্টার টপোলজির কেন্দ্রীয় ডিভাইস নিচের কোনটি? হাব অথবা সুইচ। সুইচ। হাব সুইচ চিনেন? কাকে হাব বলে কাকে সুইচ বলে? না স্যার। পাড়া প্রতিবেশী আন্টি ভাবিরে চিনেন? আপনার গোপন কিছু যদি সে জানে ওইগুলো কি গোপন থাকবে? না। ওটা সবাই বলে বেড়াবে, তাই না? জি। আস্তে আস্তে ছড়াবে না দ্রুত? দ্রুত। ওই পাড়া প্রতিবেশী আন্টি বা ভাবি হচ্ছে হাব, ঠিক আছে? ব্রডকাস্ট করে, অর্থাৎ সরাসরি সম্প্রচার। সরাসরি সম্প্রচার। তাহলে গতি বেশি সুইচের না হাবের? এখন আপনি বলেন যে সিকিউরিটি বেশি কার, হাবের না সুইচের? সুইচের। কারণ হাব তো ওই আন্টি ভাবির তো কোনো সিকিউরিটি নেই, তাই না? তাহলে হাব অপেক্ষা সুইচের গতি, বলেন হাব অপেক্ষা সুইচের গতি কম হবে। কম। আর সিকিউরিটি বেশি। আপনার বাসায় যে রাউটার লাগানো আছে সেটা হাব না সুইচ বলেন? আপনার বাসায় রাউটার সবাই তো কানেক্ট হয়ে আছে, কেউ কারো ফেসবুকের চ্যাট হিস্ট্রি দেখতে পায়? তাহলে এটা কোনটা হবে? হ্যাঁ, হাব না সুইচ? এই হাব হলে সবাই সবার মেসেজ দেখতে পাইতো, কেলেঙ্কারি না? সুইচ। কেলেঙ্কারি হইতো। হ্যাঁ, তো টপোলজি আপনার সংক্ষিপ্ত বুঝাইয়া দিলাম, যেটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আবারও বলি, হ্যাঁ, কত আসে সর্বোচ্চ আসলে আমাদের বাংলাদেশের মতন দেশে ব্রডব্যান্ডে যে ওয়াইফাই কানেকশন আমরা নেই? হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাই নেন। ওটা কি হয়েছে, কি বললেন? বুঝি নাই প্রশ্নটা। কত আসে স্পিড পার সেকেন্ড সর্বোচ্চ? হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশে কত ভালো আসে আর কি। না, এটা তো অনেক আসে, হাজার হাজার আছে। এখন কত নিবেন আপনি? ও আচ্ছা, তাও ওই কেবল কানেকশন গুলো, এগুলো তো হচ্ছে আপনার বিদ্যুতের সাথে কেন স্যার? 13? কেবল কানেকশন গুলো হ্যাঁ, আসলে যে ডিশ লাইন বা সেটা, এটা বিদ্যুতের সাথে কেন কানেক্ট করা আছে, মানে কারেন্ট চলে গেলে কেন? ও আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেলে আপনি আপনি আপনার রাউটার থাকবে? না, কিন্তু আমার তো আগে থেকে মানে আমি বলতে চাচ্ছি যাদের না, শোনেন, আপনার হচ্ছে জি আপনার বাসায় যদি আপনার আইপিএস থাকে তাহলে এটা কাজ করবে, কারণ রাউটারটা চালু রাখতে হবে আপনার, বিদ্যুৎ যেভাবে হোক, ওই মূল যায় না। আচ্ছা। আর আপনার রাউটারের যে তারটা, এই যে রাউটারের যে কেবলটা লাগাইলেন না, ল্যান কেবল, এই কেবলের নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। ওটা মোসরানো বা দুমরানো, আর পেয়ার হচ্ছে এখানে 4 পেয়ার তার থাকে, 4 পেয়ার্স, অর্থাৎ
8টি তার থাকে। আর এই টুইস্টেড পেয়ার কেবলের স্পিড হচ্ছে 16 গিগাবাইট গিগাবিট পার সেকেন্ড। গিগাবিট গিগাবিট পার সেকেন্ড। এক একটার জন্য তাহলে আলাদা আলাদা তার ইউজ হয়। হুম। স্যার আমাদের যে ব্রডব্যান্ডের সেবা বন্ধ করে দিয়েছিল রাজনৈতিক প্রবলেমের জন্য, ওইটারও আলাদা কেবল নাকি? যেটা সাবমেরিন থেকে আসে হ্যাঁ হ্যাঁ, এই ওটা কেবলটা? ওটা সাবমেরিন হয়ে যেখানে ঢুকছে, সাবমেরিন হয়ে যেখানে ঢুকছে এখান থেকে তো ভেঙে ভেঙে চলে গেছে বিভিন্ন জায়গায়। এই এখানে যে হাবটা লাগানো আছে এই হাব থেকে বন্ধ করে দিছে। আর এখানকার যে হাবটা আছে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল হাব। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল হাব, যেখানে কয়েকটা লাইন চালু রেখে বাকিগুলো বন্ধ করে দিছে। মানে রাজনৈতিক ওরা ব্যবহার করবে এটা দিয়া, আর বাকিগুলা বন্ধ। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চিন? না স্যার। তাহলে আজকে তো শেষ ক্লাস। আবারও বলতেছি, পড়তে যায় কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন যে এই কোশ্চিন নিয়ে সমস্যা, অথবা পেজে পেজে ইনবক্স করবেন, আমি ফ্রির সময় মেসেজ দেব, মেসেজে রিপ্লাই দিব। হ্যাঁ, কারণ আপনাদের সাথে দেখা হবে না, কিন্তু যদি কোনো সমস্যা থাকে আইটি মানে আইসিটি একটু কষ্ট করলে 10 মার্ক পাইলে, এই যে লাস্ট কয়েকজন চাকরি পাইছে যাদের স্কোর ছিল 45, হ্যাঁ স্কোর ছিল 45, আর এখানে আইসিটিতে 10-এ 10 ছিল, তাহলে আইসিটি বাদ দিয়ে কত মার্ক পাইছে 100-তে? মানে 90-এ পাইছে। এটা হচ্ছে 90, আইসিটি 10 বাদ দিলে 90-এ পাইছে মাত্র কত? 35। আর সে এবার জয়েন করলো। তাহলে দেখেন, আইসিটিতে যদি অন্য সাবজেক্টের মতো দুর্বল হইতো তাহলে ও কি আর ওই ব্যাংকার হইতো? স্যার আপনি কি অনলাইন থেকে কোনো ক্লাস নেন পার্সোনাল ভাবে? হ্যাঁ আছে, ওটা অনলাইনে বিসিএস এর প্রিলি রিটেন সায়েন্স কম্পিউটার 30 মার্কের। কোর্স ফি? হ্যাঁ, কোর্স ফি? আরে এনে কোর্স ফি তাহলে বিজ্ঞাপন হয়ে গেল না? আমার পরে হোয়াটসঅ্যাপে বললেন। তো এই জন্য যেটা বলতেছি, টার্গেট 10-এ 10 নেন। আপনি সর্বনিম্ন 9 পাইলে আপনার জন্য খুব ভালো, মানে অন্য সাবজেক্টের। আচ্ছা, 10 সেকেন্ডে বা 50 সেকেন্ডে ম্যাথের একটা আনসার করা যাবে? বলেন তো, ম্যাথের একটা আনসার কি 10 সেকেন্ডে করা যাবে? অঙ্কের উপর নির্ভর করবে, তুমি কঠিন। এত হ্যাঁ, সহজ তো না। মানে হয় না তো, তাই না? মানে পড়তেই তো সময় চলে যায়। কিন্তু আপনি দেখেন তো কম্পিউটার বা জিকের কোশ্চেন গুলা 10 সেকেন্ডে উত্তর করা যাবে না? হ্যাঁ, Clarity থাকতে হ্যাঁ, এই জায়গায় মার্কটা বেশি ক্যারি করা যায়। আবার আপনারা তো দেখছেন বিভিন্ন ফ্যাকাল্টি বেস যখন কোশ্চেন গুলো হয়, ওই ইংলিশ কোশ্চেন গুলাও এক একটা পড়তে অনেক সময় লাগে। জি স্যার। এই জন্য আপনি এই জায়গায় একটু চেষ্টা করবেন যে ভালো একটা মার্ক তুললে আপনার অন্য প্রেশারটা কমে যাবে। যেমন রিটেনে যেভাবে সময়টা পাবেন, প্রিলিতে তো আর ওভাবে সময় পাওয়া যায় না। আর প্রিলিটা ভালো দিয়ে রিটেনে যে একটা সুযোগ থাকে, অনেকে রিটেন ভালো পারবে কিন্তু প্রিলিতেই তার অবস্থা খারাপ, প্রিলি পার হয় না। ওই যে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, আর্গুমেন্ট রাইটিং এগুলো ভালো, ম্যাথও ভালো, রিটেনে ভালো করতে পারবে, কিন্তু ওই প্রিলিতে শর্টকাটে সে করতে পারতেছে না। তাদের জন্য জিকে টিকে এগুলো দিয়ে আগায় যাওয়ার একটা ইয়ে আছে। এগুলোর আনসারটা দ্রুত করে, আপনার তো লাগবে কত, হাইস্ট 55 থেকে 60 মার্ক, হাইস্ট সর্বোচ্চ এইটুকু মার্ক আপনার লাগবে, বেশি লাগবে না।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার, দোয়া রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে সবার জন্য, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।